সালাম আলাইকুম দর্শক। আপনাকে বলেছিলাম যে আশিয়ান সিটির মালিক নজরুল ইসলাম ভূঁইয়ার জীবন বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে আসবে। তো সেই মোতাবেক আজকে সারাদিন ওনাকে নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করছি। তার শুরু থেকে শেষ অবধি সে কি করছে, কোত্থেকে আসছে, তার উত্থান কোত্থেকে, এই সমস্ত কিছু নিয়ে একটা স্টাডি করছি। সেটার উপরে ভিত্তি করে আজকের কন্টেন্টটা। অনেক সংবাদ পড়লাম, অনেক সংবাদ দেখলাম, অনেকের সঙ্গে কথা বললাম, যে যে সেই কথাগুলোর ভিত্তিতে আজকের এই কন্টেন্টটা। প্রথমে নজরুল ইসলাম ভূঁইয়ার পরিচয়টা বলি। সে কে, তার শুরুটা কিভাবে, কোত্থেকে। এই কথাটা বলার আগে একটা ছোট্ট গল্প বলতে হবে আমার। সেটা হলো গিয়ে যে খিলক্ষেত এরিয়াতে যখন রাস্তা হইলো, বাঁধ হইলো একটা, আহ ওই বাঁধের পাশে আমার এক বন্ধু পরিবার সহ জায়গা কিনে বাড়ি করলো। তো গেলাম তার বাড়িতে বেড়াইতে। তার বাড়িটার নিচের দুইতলা ফাঁকা, মানে ওই নিচের দুইতলা পর্যন্ত হচ্ছে পানি উঠে বর্ষাকালে। পরের বার বর্ষাকালে যখন গেলাম তখন আমরা বেসিক্যালি যে যাইতাম, এরপরে আর নিয়মিত যেতাম। কারণ হচ্ছে কি, ওই তার দুই তলার ছাদ থেকে পানিতে ঝাঁপ দিয়ে গোসল করতাম আর নৌকায় চড়তাম। এই ছিল হচ্ছে গিয়ে খিলক্ষেতের চারপাশের পরিস্থিতি। এখনকার খিলক্ষেত চেঞ্জ হয়ে গেছে, এটা অনেকদিন আগের কথা বলছি, 2010-11 কথা বলছি। 2015 সালের পর থেকে, 2012-13 পর থেকে এটার অবস্থাটা চেঞ্জ হয়ে গেছে। 2009 সালের এই সিচুয়েশনের পর থেকে চেঞ্জ হয়ে গেছে, হওয়া শুরু হয়েছে। 2005-7 হবে হয়তো। এই নজরুল ইসলাম ভূঁইয়া তখন জেলে, তার পেশা ছিল জেলে, এই জন্য তাকে জাউল্লা বলা হয়। সে মাছ ধরে মাছ বিক্রি করতো। এই যে বাঁধ হইলো, নতুন রাস্তা হইলো, রাস্তায় ওইটা মাছ বিক্রি করতো। আমারই এক পরিচিত ভাই, সেলিম ভাই, মিডিয়ার একজন কর্মী ছিলেন, এখন নিয়মিত করছেন না। তিনি আমাকে বললেন যে সে এই নজরুল ইসলাম ভূঁইয়াকে মাছ ধরতে দেখছে। সেই মাছ ধরে সে যখন বিক্রি করতে আসছে, তার কাছ থেকে সে মাছ নিজে কিনছে। সেই ব্যক্তি এখন হাজার হাজার কোটি টাকার মালিক। ভাই, সে তো আলাদিনের চেরাক পায় নাই। একজন ব্যক্তি শূন্য থেকে 2009 মানে থেকে 2026 ওইদিকে কত 15-20 বছরের মধ্যে একজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া কোনোভাবেই সম্ভব না অবৈধ পথ অবলম্বন না করে। এটা যে কেউ বুঝবে। এখন কথা হচ্ছে, এই নজরুল ইসলাম ভূঁইয়া কি অবৈধ পথ অবলম্বন করলো যে তার হাজার হাজার কোটি কোটি টাকা হয়ে গেল। বিষয়টা হচ্ছে গিয়ে যে উনি যখন মাছ ধরতেন, ওই সময় যেহেতু ওই এলাকার বাসিন্দা সে, কিছু লোক উত্তরার জায়গা কিনতে না পেরে এই খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণ খান, এই সমস্ত এলাকায় জায়গা কেনা শুরু করলো কম দামে। আমি নিজেও এরকম একটা জায়গায় এরিয়াতে আসছি, উত্তরখানে, যেখানে কম দামে জায়গা কিনে আমরাও বাড়ি করে এখানে থাকছি, যেটা আমরা করতে পারিনি উত্তরা মডেল টাউনে গিয়ে। তো তখন খিলক্ষেতে ধরেন 1000 টাকায়ও জমি কাঠা পাওয়া যেত, 20,000, 30,000, 50,000 টাকা। এখন তো 20-30 লাখ টাকায়ও পাওয়া যাবে না। সো তখন এই নজরুল ইসলাম ভূঁইয়া জমির দালালি শুরু করলো। দালালি শুরু করতে করতে সে দেখলো যে জমির দালালি করলে মাছ ধরার চাইতে বেশি ইনকাম, প্লাস একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করলে আরো বেশি ইনকাম। যখন সে একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা শুরু করলো, তখন একটা ঝামেলা শুরু হলো তার সঙ্গে এলাকার মানুষের, যাদের জমি। এখন এই এলাকার মানুষরা তো নিরীহ, শান্ত, তাদের পলিটিক্যাল কোনো হ্যাডম নাই, সন্ত্রাসী কোনো হ্যাডম নাই। নজরুল ইসলাম চিন্তা করলো যে সে যদি দুইটা ক্যাডার পুষতে পারে, তাহলে এদেরকে দমায় রাখতে পারবে। সে তার নিজের আপন দুই ভাগ্নেকে বোধহয় অ্যাড করলো এটার সঙ্গে, এবং সেই দুই ভাগ্নেকে দিয়ে এই সমস্ত মিটমাট করতো, আর সে একই জমি কয়েকজনের কাছে বিক্রি করা শুরু করতো। একটা পর্যায়ে গিয়ে সে দেখলো এটা তো ভালো ব্যবসা। সে তখন তখন ওই সময়ে বিভিন্ন সিটি, কি যেন, পিঙ্ক সিটি, তারপরে আহ বসুন্ধরা সিটি, এরকম সিটি হওয়া শুরু হচ্ছে।
তো তার মাথাও চিন্তা আসলো যে সেও একটা সিটি করুক, সেটা হলো আশিয়ান সিটি। সে যেই চিন্তা সেই কাজ, সে সরকারের কাছ থেকে ৪৩ বিঘা জায়গা লিজ দিয়া দখল করলো ১২০০ বিঘা। তার নিজস্ব জমি হচ্ছে গিয়ে ১৫৯ বিঘা, সে বিক্রি করলো ১৫৯ বিঘা আছে, আসে ৩,১৮০ কাঠা, সে বিক্রি করলো ৩২,০০০ কাঠা। এই জমি তো সে কিনে নাই, সব জমি তো সে কিনে নাই। কিভাবে জমি দখল করতে হয়, কিভাবে জমি দখল করে বিক্রি করতে হয়, এই সমস্ত ইনফরমেশন আপনারা জানেন, এগুলো নতুন করে বলার কিছু নাই। এবং এটা করার জন্য, জমি দখল করার জন্য তার কি কি করতে হয়েছে, এগুলো আমার এই কন্টেন্টে বলার কিছু নাই, সমস্ত কাজই সে করেছে। এখন সরকারের নজরে যখন আসলো, তখন সরকার অনেক দেরি করে ফেলছে, কারণ ইতিমধ্যে সে সরকারের লোকই হয়ে গেছে। সে খিলক্ষেতের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আওয়ামী লীগে কাজ করা শুরু করছে ওই সময়। সো এই আওয়ামী লীগের সঙ্গে যেহেতু রাজনীতিতে সে জড়ায় গেছে, সে আওয়ামী লীগের অনেক বড় বড় ব্যক্তির সঙ্গে তার পরিচয় হওয়া শুরু করলো এবং তাদেরকে সে অর্থ দিয়ে তার নিজের করে নিয়ে ফেলেছে অলরেডি। তো সরকার যতই তারে আষ্টে পৃষ্ঠে বাঁধতে চায়, সরকারেরই লোক তাকে ছেড়ে দেয়, তাকে বাঁচায় নেয়। দুদক তার বিরুদ্ধে মামলা করলো, ইভেন তার নিজের আপন চাচাতো বোন তার বিরুদ্ধে মামলা করলো ২০০৯ সনে, এবং সেই মামলায় সে জেলে গেল। চাচাতো বোনের জমি দখলের চেষ্টা সে করেছে। এছাড়া তার বিরুদ্ধে এক ব্যবসায়ী, ছোট্ট ব্যবসায়ী, সে নির্মাণাধীন কাজ করে, ঠিকাদারির কাজ করে, টাইলস, তারপরে বিল্ডিং এর উপকরণ সাপ্লাই দেয়। সেই ব্যবসায়ীর সঙ্গে তার প্যাডে চুক্তি করে ৩.৫ কোটি টাকার চুক্তি করে সমস্ত কাজ করার পরে, অলমোস্ট সমস্ত কাজ করার পরে সে ১.৫ কোটি দিয়ে আর কোনো টাকা দিচ্ছে না। এখন তারা ঘুরাচ্ছে, টাকা চেতে গেলে তাকে মারধর করছে, সেও মামলা করছে। এখন এই ব্যক্তিটি হজ করেছে, স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে যে ছবিটি আপনারা দেখছেন, তাকে জুব্বা পরা, দাড়ি, টুপি, একজন হাজি ব্যক্তি, তারা দেখলে ফার্স্ট ইমপ্রেশনে কেউ মনেই করবে না যে এই ব্যক্তির নামে এত অভিযোগ। এছাড়া খিলক্ষেত এরিয়ায় মাদক ব্যবসার তো একটা অভিযোগ তার বিরুদ্ধে আছেই। এখন আশিয়ান সিটির মালিকের বিরুদ্ধে, ধরেন তার পাশে আরেকটা আছে স্বদেশ প্রপার্টিজ, এই এরাও তো ভূমিদস্যু, একজন আরেকজনের কিন্তু শত্রু। তো এও চেষ্টা করছে, তাকে বিভিন্ন ধরনের অপচেষ্টা করছে, মিস কেস দিচ্ছে, এগুলো এগুলোরও সত্যতা আছে, কিন্তু সে যে অপরাধ করেছে তারও কিছু প্রমাণাদি আছে। বাংলাদেশের ব্যাংক তার বিরুদ্ধে মামলা করেছে ৯৮২ কোটি টাকার ঋণ খেলাপি মামলা। এই ঋণ খেলাপি মামলার টাকা সে নিয়েছে শিক্ষা খাতে, এই ঋণটা নিয়েছে। তার মানে সে যে আশিয়ান সিটি হসপিটাল করেছে সেটি কিন্তু লোন নেয়া টাকায়, তার নিজের টাকায় না। এখন বলতে পারেন যে এই লোকটা নিজের টাকায় হাসপাতাল করছে, স্কুল করছে, মাদ্রাসা করছে, মসজিদ করছে, সে এত খারাপ হয় কোত্থেকে? সে এত খারাপ কিভাবে হয়? ভাই, একটা লোকের বিরুদ্ধে এত অভিযোগ যখন আসে, তখন সেই লোকটা মানে এত ভালোই বা হয় কি করে? বাংলাদেশে ধরেন একজন ভালো লোকের নাম নেন, বা আপনার এলাকায় একজন ভালো লোক, খুবই ভালো লোক, যে এরকম মসজিদ করছে, বা আমার এলাকায় ধরেন একটা এখানে একটা হসপিটাল আছে, কেসি হাসপাতাল, খসরু সাহেবের, নিপা গার্মেন্টস এর মালিক। সেই ব্যক্তিটা কিন্তু জানলো না, সে শিক্ষিত লোক, সে কিন্তু গার্মেন্টস ব্যবসা করে করে সেই পয়সাটা কামাইছে, তারপরে একটা হাসপাতাল দিছে, কেসি হাসপাতাল। এই খসরু সাহেবের বিরুদ্ধে তো এইভাবে জমি দখলের মামলা নাই, নিজের আত্মীয় স্বজনের মামলা নাই, বা নারী ঘটিত এই ধরনের কোনো অভিযোগ নাই, বা তার বিরুদ্ধে ওয়ারেন্টও নাই। হ্যাঁ, জুলাই আন্দোলনের ইস্যুটা বাদ দিলে তার বিরুদ্ধে কিন্তু কোনো ওয়ারেন্টও নাই। জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে হয়তো খুব একটা বড় কোনো কেসও হয়নি, কারণ সে তো পালাইছে, আন্দোলনের আগে বোধহয় পালাইছে বা পরে পালাইছে। সে ঠিক আগে আগে লাস্ট ইলেকশনের আগে আগে সে এমপি ইলেকশন করছে, এর আগে সে ওইভাবে সক্রিয় রাজনীতি করেও নাই। তো এই খসরু সাহেব, সে কিন্তু অনেক স্কুল, মাদ্রাসা, হাসপাতাল অনেক করেছে। আমি খসরু সাহেবের উদাহরণটা এই কারণে আনলাম কেসি হাসপাতালের, যে আশিয়ান সিটিরও একটা হাসপাতাল, আশিয়ান মেডিকেল, আর খসরু সাহেবের কেসিও একটা হাসপাতাল। এই দুই হাসপাতালের মালিক, দুইজনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিফারেন্ট।
দুজনেরই হাজার হাজার কোটি টাকা আছে, দুজনেরই ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট। দুজনের সম্পর্কে যদি তার এলাকায় খোঁজ নেন, একজনের এলাকার মানুষ বলবে খারাপ, আরেকজনের এলাকার মানুষ বলবে ভালো। তার মানে একটা লোককে কেউ খামাখা খারাপ বলে না। একটা লোকের বিরুদ্ধে সাধারণ মানুষ কখনো মামলা করে না। একটা লোকের বিরুদ্ধে স্বদেশ প্রপার্টিজ মামলা করতে পারে, তাদের নিজেদের প্রবলেম করতে পারে, বা তার সাথে কোনো ব্যবসায়িক ঝামেলা হয়েছে তারা করতে পারে, কিন্তু শত শত সাধারণ মানুষের মামলা অভিযোগ থাকতে পারে না একটা লোকের বিরুদ্ধে। তার মানে ডাল মে কুচ ঘাপলা হে। এখন এই লোক আবার স্নিগ্ধার কেসে, স্নিগ্ধা যখন প্রেস কনফারেন্স করছে তার একদিন আগেই বা 2 দিন আগে সে থানা থেকে 50,000 টাকা জামানত দিয়া জামিন নিয়ে নিছে। কথা হইল গিয়া যে আওয়ামী লীগের আমলে সে ধর্ম উপদেষ্টা, খিলক্ষেতের ধর্ম বিষয়ক উপদেষ্টা হয়ে আওয়ামী লীগকে ফান্ডিং করছে। কারণ একটা দলের, রাজনৈতিক দলের দল চালাইতে হইলে কালো টাকা দরকার হয়, ফান্ডিং দরকার হয়, চাঁদার দরকার হয়, ডোনেশনের দরকার হয়। কারণ এই যে ছেলেপেলেগুলা দলের জন্য রাস্তায় ঘুরে, এদের কোনো পেশা নাই, তো আর কোনো পেশা নাই, তাদেরকে টাকা পয়সা দিতে হয়, তাহলে তারা খাবে কি? না খায় মরবে। তাদেরকে রাস্তায় নামাইতে হলে, তাদেরকে পিকেটিং করাইতে হলে, তাদেরকে কাউকে মারধর করাইতে হলে, তাদেরকে কোথাও বাসায় আগুন দিতে হলে, তাদেরকে হরতালে পেট্রোল বোমা ফেলাইতে হলে, তাদেরকে লাগে, এইসব ছেলেমেয়েদেরকে লাগে, এবং তাদের জন্য অনেক টাকা দরকার হয়। একজন রাজনীতিবিদের এত টাকা করতে আসবে, সে তখন এই সকল ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা নেয়। তো আওয়ামী লীগ সরকার আমলে তার কাছ থেকে অনেক সুবিধা দিছে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা, যার কারণে তারা আওয়ামী লীগ কিছু করতে পারে নাই। এখন বিএনপি নেতা কর্মীরা সুবিধা নিয়েছে কিনা তার কোনো সত্যতা এখনো খুঁজে পাওয়া যায় নাই। যদিও স্নিগ্ধা চৌধুরী দাবি করছে এক প্রতিমন্ত্রীর সহযোগিতায় সে জামিনটা নিয়েছে। আর সেই প্রতিমন্ত্রীটা কে সেটার নাম সে বলে নাই। আবার এক প্রতিমন্ত্রী নিজেই বলছে যে আমার সাথে তার কোনো যোগাযোগ নাই। মানে ওই রান্নাঘরে কে রে, আর যে রান্নাঘরে সে বলছে আমি কলা খাই না। ব্যাপারটা অনেকটা এরকম। কামরুল, বিএনপির এমপি কামরুল সাহেবের ব্যাপার সঙ্গেও তার একটা আতাতের অভিযোগ আছে, কিন্তু কোনো অভিযোগ প্রমাণিত না। এখন কথা হচ্ছে গিয়ে যে ধরে নিচ্ছি বিএনপি সরকার এই লোকের কাছ থেকে সুবিধা নিচ্ছে না, কিন্তু এই লোক কিন্তু বলতেছে, এখন এই লোক কিন্তু এখন বিএনপি হয়ে গেছে, এই লোক বলতেছে সে জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে আসছে, এবং জিয়াউর রহমানের অনুপ্রেরণায় সে শুরু থেকেই বিএনপি করে। আওয়ামী লীগের একজন লোক শুরু থেকেই বিএনপি হয়ে গেল বিএনপি সরকার আসার পরে। এটাই স্বাভাবিক, এটাই হয়ে আসতেছে সব জায়গায়। এইভাবেই দফা রফা হয় অপরাধীদের সাথে রাজনীতিবিদদের, বা বড় বড় ব্যবসায়ীদের সাথে রাজনীতিবিদদের। যাই হোক, এই লোক কিন্তু তার ব্যবসা বাণিজ্য অপরাধ এগুলোর একটা ব্যাকআপ দেওয়ার জন্য মানবকণ্ঠ নামে একটা পত্রিকাও বানাইছে। বসুন্ধরা সিটিও কিন্তু তার অপরাধ দমনের জন্য এই অনেকগুলো পত্রিকা বানাইছে। এরকম বড় বড় ব্যবসা যারা করতেছে তারা এই চাঁদাবাজি ঠেকানোর জন্য বা নিজেদের অপরাধ প্রোটেক্ট করার জন্য এই ধরনের পত্রিকার ব্যাকআপ তারা নিয়ে থাকে। আমি বুঝি না বাংলাদেশ সরকার কেন এই ধরনের আইন করে না, যে বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় কোনো পত্রিকা রাখতে পারবে না। এই নিয়ম যদি না করে তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের স্বেচ্ছাচারিতা চালাবে দেশে। সোনার বাংলাদেশের যে স্বপ্ন, সোনার বাংলাদেশের স্বপ্নই থেকে যাবে। যাই হোক, এখন কথা হচ্ছে গিয়ে যে এই দুদকের মামলা, দুর্নীতি দমন কমিশনের মামলা, সাধারণ জনগণের মামলা, তার নিজের আত্মীয় স্বজনের মামলা, মিডিয়া কর্মীর মামলা। ভাই, একটা লোকের পিছনে এত লোক লাগিয়ে গেছে, এত ভালো একটা লোক, দরবেশ, সাধু, টুপি, জব্বা, তার পিছনে এত লোক লাগিয়ে গেল কেন রে ভাই, কেন? এখন এই লোকটার বিরুদ্ধে আরো একটি অভিযোগ আছে। এই জুলাই আন্দোলনে হত্যা মামলার অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে আছে, কারণ সে জুলাইয়ের আগে আওয়ামী লীগ করতো। খিলক্ষেতে যে হত্যাযজ্ঞ হয়েছে সেগুলোর অনেক হত্যা মামলা তার বিরুদ্ধে আছে। তো যেই লোকটার বিরুদ্ধে এত অভিযোগ, সেই লোকটাকে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী এত প্রোটেকশন দিচ্ছে, বা তাকে কিভাবে কেন ধরছে না, তাকে কেন বিচারের আওতায়, স্নিগ্ধার বিচার অভিযোগটা যদি বাদও দেই, তারপরেও তো তার এখন জেলে থাকার কথা। আওয়ামী লীগের এত বড় বড় নেতা, পুলকের মতো একজন নেতা জেলে আছে, ব্যারিস্টার সুমন জেলে আছে, আর তার মতো একজন ছোট নেতা, পাতি নেতা, সে কেন জেলে না থেকে বাইরে আছে? প্রশ্ন আসে না? প্রশ্ন তো আসে।
ধরে নিচ্ছি সে আসলে অনেক ভালো লোক, এই জন্য সে জেলে নেই, সে বাইরে আছে। এখন কথা হচ্ছে যে এই নজরুল ইসলাম ভুইয়া বিরুদ্ধে স্নিগ্ধা যে অভিযোগ আনছে, সে অভিযোগ আনতে যে স্নিগ্ধা আসলে একটা প্যাচ প্যাচের মধ্যে পড়ে গেছে। কারণ সে নায়িকা হিসাবে অতটা যোগ্যতা সম্পন্ন নায়িকা সে না, সে নিজেকে যোগ্যতা সম্পন্ন নায়িকা দাবি করলো, আমি বলবো সে নায়িকা হিসাবে অতটা যোগ্যতা সম্পন্ন নায়িকা না যে মিডিয়ার সামনে এসে কথা বলতে পারে, ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে। যদিও সে দাবি করছে যে ওই সময় সে ট্রমাটাইজ ছিল, স্বাভাবিক। ভাই আপনার উপরে যদি আপনার এলাকার কোনো ক্ষমতাশীল ব্যক্তি আপনার বাসায় এসা বা আপনারা তার বাসায় নিয়ে মারধর করে, আপনি তো 3 দিন 1 সপ্তাহ ট্রমায় থাকবেন ভাই। কি করবেন? কার কাছে যাবেন? কার কাছে বিচার দিবেন? কোথায় যায় বিচার পাবেন? সবকিছু তার কেনা। আপনি তো 1 সপ্তাহ ট্রমার মধ্যে থাকবেন। সেইটা যদিও ট্রমার মধ্যে ছিল, তার মধ্যে তার উপরে তাকে সে তার দাবি তাকে নাকি নেশাগ্রস্ত করানো হয়েছে। সো হোয়াট এভার, আমি ওগুলো বাদ দিলাম। সবকিছুর উপরে আমি স্নিগ্ধাকেই দায়ী করব যে সে প্রপারলি সাংবাদিকদের সঙ্গে বিহেভ করতে পারে নাই। যেহেতু সে প্রপারলি সাংবাদিকদের সঙ্গে বিহেভ করতে পারে না, এটা তার দোষ। এখানে তার এসকেপ করার কোনো উপায় নাই, এবং এটার জন্য সে মাফও চাইছে। এখন কথা হচ্ছে কি যে স্নিগ্ধার বিচারটা যদি না হয়, আপনারা এর আগে বসুন্ধরা সিটির বিরুদ্ধে অনেক মেয়ের কেলেঙ্কারির কথা শুনছেন, আওয়ামী লীগের নেতা এমপি বিরুদ্ধে অনেক কেলেঙ্কারির কথা, মানে অনেক অভিনেতা অভিনেত্রীকে মারধর উঠাই নিয়ে যাওয়া, অনেক কিছু শুনছেন। ইভেন আমাদের চিত্রনায়িকা মাহিয়া মাহি পর্যন্ত নাম পর্যন্ত সেই পর্যায়ে চলে গেছে। মাহিয়া মাহি একটা বিবৃতিতে বলছে, ভাই যার উপর দিয়ে যায় সেই বুঝে। একজন রানিং প্রতিমন্ত্রী যদি তাকে থ্রেট দেয় কোনো অভিনয় শিল্পীকে, সে তার কি ব্যাপার আছে? তো যাই হোক, এখন কথা হচ্ছে গিয়ে যে এই নজরুল ইসলাম ভুইয়ার বিচার কি এই সরকার করবে? যদি করে, ধরে নিচ্ছি নজরুল ইসলাম সরকার, নজরুল ইসলাম ভুইয়া, হ্যাঁ ধরে নিচ্ছি সে একজন ভালো লোক, তার কোনো অপরাধ নাই, সেটার সুষ্ঠু তদন্ত হোক, সেটা প্রমাণিত হোক, তাকে ছেড়ে দিক। ধরে নিচ্ছি স্নিগ্ধা অপরাধী, সে কারো প্ররোচনায় সেই কাজটা করতেছে, স্নিগ্ধার বিরুদ্ধে একটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত হয়ে স্নিগ্ধাকে বিচারের আওতায় আনা হোক, যদি সে অপরাধী হয় তার বিচার করা হোক। কিন্তু একটা সুষ্ঠু তদন্ত, বারবার এই বিষয়টাই সামনে আসছে, একটা সুষ্ঠু তদন্তর নিশ্চয়তা কে দেবে? বাংলাদেশে টাকা খেয়ে যে একটা ভুল তদন্ত রিপোর্ট দিবে না, এইটার নিশ্চয়তা কে দিবে? যাই হোক, সর্ব আজকের কন্টেন্টটা শেষ করবো, বড় হয়ে যাচ্ছে। সর্বশেষ কথা হলো গিয়ে যে বিএনপি সরকার আগের বিএনপি সরকার নাই, আগের বিএনপি নাই, অনেক পরিশোধিত, অনেক পরিশুদ্ধ, অনেক বিশুদ্ধ, বা অনেক চেষ্টা করছে তারা, তারা চেষ্টা করছে ভালো কিছু করবার, তো তাদের একটা ক্লিন ইমেজ তৈরি করবার, এবং সেই চেষ্টায় যেন এই বিষয়টা যুক্ত হয়, এটাও যেন একটা ক্লিন সুষ্ঠু তদন্ত হয়, বিচারে তদন্তে যেই দোষী হোক তাকে আইনের আওতায় যেন নিয়ে আসা হয়। যদি এটার সুষ্ঠু তদন্ত না হয়, তাহলে আরো কত মা বোন যে এই সমস্ত টাকাওয়ালা পয়সাওয়ালা মালিকের অত্যাচারে অত্যাচারিত হবে, তার কোনো জ্ঞান নাই। ভাই একটা লোকের টাকা হলেই তার প্রথম টার্গেট থাকে নারী, সে যে বয়সী হোক, যখন সে পয়সা পেয়ে যায়, তার প্রথম, মানে সে যদি তার চরিত্রের যদি কোনো ঝামেলা থাকে, তার প্রথম টার্গেটটা হয় নারী, এবং দ্বিতীয় টার্গেটটা হয় মাদক, এবং তৃতীয় যদি কোনো টার্গেট থাকে সেটা হচ্ছে গিয়ে জনপ্রিয়তা অর্জন করা, ক্ষমতা অর্জন করা, মানে ক্ষমতার মালিক হওয়া। তো 3টা জিনিসই নজরুল ইসলাম ভূঁইয়ার মধ্যে ছিল। সে জনপ্রিয়তা অর্জন করতে চাইছে, সে নেশা, তার বিরুদ্ধে সে যে একজন নেশাখোর সেটাও স্নিগ্ধা চৌধুরী বলছে। এখন তার ডোপ টেস্ট করা হোক, সে কি কি নেশা করছে সব বের হয়ে যাবে, তার ডিএনএ টেস্ট করা হোক, তার ব্লাড টেস্ট করা হোক, সব বের হয়ে যাবে সে এই পর্যন্ত কি কি নেশাদ্রব্য নিছে। সে ক্ষমতার চেষ্টা করছে, নেওয়ার চেষ্টা করছে, সে আওয়ামী লীগে জয়েন করছে, এখন বিএনপি করতেছে।
সে নিজে বলতেছে যে আমি এখন বিএনপি করি, জিয়াউর রহমানের হাত ধরে, জিয়াউর রহমানের অনুপ্রেরণায় সে এখন বিএনপি হয়ে গেছে। তো এই ধরনের লোক দেশের জন্য কখনো মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না, কখনো পারে না। তো অপরাধী যেই হোক, আমি তার শাস্তি দাবি করছি সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে।